নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতো আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, অভিষেক ব্যানার্জি, বাংলার যিনি মুখ্যমন্ত্রীর ভাইপো, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক ব্যানার্জি, তিনি এবং তার ইনস্ট্রাকশনে তৃণমূল কংগ্রেসের সর্বত্র, তৃণমূল কংগ্রেসের প্রত্যেকে তারা চেষ্টা করছেন সন্দেশখালিতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো সবটাই সাজানো, এটা প্রমাণ করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। কখনো শশী পাজা, কখনো অন্য কেউ, কখনো ডাক্তার শান্তনু সেন, প্রত্যেকে, কখনো মমতা ব্যানার্জি, কখনো ভাইপো নিজে, তিনি বারবার করে এটা প্রমাণ করার চেষ্টা করছেন যে বিজেপি এই কাণ্ডটা ঘটিয়েছেন, সন্দেশখালিতে সমস্ত কিছু ঘটিয়েছেন হচ্ছে বিজেপি, আর সন্দেশখালিতে কোনো বাজে ঘটনা ঘটেইনি। এমনকি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে বাংলার বেশ কিছু সংবাদ মাধ্যমও কিন্তু শুরু করে দিয়েছেন যে সত্যি সন্দেশখালিতে কিছু ঘটেনি। পরিষ্কার বলছে, একটি সংবাদপত্রে আমরা দেখলাম যে একজন ভদ্রমহিলা তিনি বলছেন যে এই যে ধর্ষণ কাণ্ড হয়েছে এগুলো সবটাই সাজানো, এগুলো সবটাই হচ্ছে আমাদেরকে দিয়ে জোর করে বলানো হয়েছে। আর এই যে জিনিসগুলো বাইরে আসছে, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে বেশ কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে, কখনো বলছে স্টিং অপারেশন, কখনো বলছে ভিডিও ভাইরাল ভিডিও। মানে এখন তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে স্টিং অপারেশন আর ভাইরাল ভিডিও। এই জায়গায় দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসে, আর কোনো কাজ নেই। তারা বুঝতে পারছে যে তাদের পায়ের তলা থেকে জমি সরে গেছে। পাহাড়ে যতগুলো আসলে ভোট হয়েছে প্রতিটা ভোট, প্রতিটা কেন্দ্র বিজেপি ছিনিয়ে নেবে। 3 দফার ভোট হয়ে গেছে, তাতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস জলে পানি পাচ্ছে না। এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে তৃণমূল কংগ্রেস। তাই চেষ্টা করছে বাংলার সংবাদ মাধ্যমকে দিয়ে যদি কোনো রকমে বুঝিয়ে দেওয়া যায় যে সন্দেশখালির ঘটনাটা কোনো মতেই সত্যি ঘটনা নয়, ওটা সাজানো ঘটনা, তাহলে খেল্লা ফতে। যে আসনগুলো এখনো বাকি আছে সেই আসনগুলো ভোট করিয়ে আমরা জিতে আসব। কিন্তু বাংলার মানুষ বুঝতে পারছে, বাংলার মানুষ কিন্তু সত্যিটা ধরে নিয়েছে যে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটেছে। সন্দেশখালিতে যে সমস্ত মহিলাদের নামে এখন মিথ্যে ঘটনা ছড়ানো হচ্ছে, আজকে অভিষেক ব্যানার্জি বলছেন যে দেখুন স্টিং অপারেশন যেটা হয়েছে সমস্ত কিছু সন্দেশখালির যে অ্যাকচুয়ালি উদ্দেশ্য বিজেপির, যে তারা তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করবে, সেটা প্রমাণ হয়ে গেছে। একটা স্টিং অপারেশনের প্রমাণ হয়ে যায়। যে স্টিং অপারেশনটা করেছেন একজন বিজেপির নেতা, লোকাল নেতা, এবং স্টিং অপারেশনটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে সাজানো। কয়েকটা ভিডিওকে, উড়ো ভিডিও তৈরি করে সেই ভিডিও দর্শকের সামনে নিয়ে আসা এবং সেই ভিডিও দেখিয়ে যদি আমরা বলি যে সবটাই অসত্য, সন্দেশখালিতে কোনো বাজে ঘটনা ঘটেনি, তাহলে প্রশ্ন হচ্ছে যে ভিডিওগুলো অভিষেক ব্যানার্জি সামনে নিয়ে আসছেন সেই ভিডিওগুলো যে সত্যি, তার কি প্রমাণ আছে? এই প্রশ্নটা আমরা অভিষেক ব্যানার্জি, আমরা তৃণমূল কংগ্রেস, আমরা মমতা ব্যানার্জি, আমরা শশী পাজাকে বলছি যে আপনারা যে ভিডিওগুলোকে সামনে নিয়ে আসছেন সেই ভিডিওর অ্যাকচুয়ালি সত্যতা কি আছে? বরঞ্চ সন্দেশখালিতে যে ঘটনা ঘটেছে, সমস্ত মিডিয়া যখন সেখানে গিয়ে পৌঁছেছিল, সবাই মিলে, সমস্ত মহিলারা মিলে এসে একেবারে ওপেন ক্যামেরার সামনে দাঁড়িয়ে তারা বলেছিল শাহজাহান এবং তার দলবল কি করেছে, সন্দেশখালিতে কিভাবে অত্যাচার হতো। প্রতিটা মিডিয়ার সামনে
তারা কিন্তু দাঁড়িয়ে বলেছিল। আর এখন যে ভিডিওগুলোকে আনা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে লুকিয়ে লুকিয়ে কোনো কেউ ভিডিও করছে এবং জনসমক্ষে সেই ভিডিও হয়নি, সেখানে কোনো প্রেসও নেই, শুধুমাত্র অভিষেক ব্যানার্জির পয়সা দেওয়া সাংবাদিক, সেই সাংবাদিক ভিডিও করে নিয়ে চলে আসছেন আর সেই ভিডিও ভাইরাল করা হচ্ছে। এটা কিন্তু দর্শক একদম পরিষ্কার, আমরা স্ক্রিনে দেখাচ্ছি, দেখুন যে ভিডিওটা নিয়ে স্টিং অপারেশনের নামে প্রেস কনফারেন্স করেছিলেন অভিষেক ব্যানার্জি, সেই ভিডিওটা দেখুন, দেখলে পরিষ্কার বোঝা যাচ্ছে সেটা তৈরি করা, এটা বানানো। স্টিং অপারেশন কখনো সামনাসামনি ক্যামেরা রেখে স্টিং অপারেশন হয় না। স্টিং অপারেশন করতে গেলে যার থেকে আমি জানতে চাইছি সে জানতে পারবে না ক্যামেরা কোথায় আছে বা আদৌ ক্যামেরা আছে কিনা, কিন্তু এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যেটা একটা তৈরি করা ভিডিও। আপনারা সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দর্শক। এবার দর্শক আমরা কয়েকটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে চাইছি, অনেকে হয়তো আপনারা দেখেছেন, অনেকে নাও দেখে থাকতে পারেন। আমরা বেশ কয়েকটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, ছোট্ট ছোট্ট ভিডিও, এবং ছোট্ট ছোট্ট সেখানকার মহিলারা, সেখানকার পুরুষেরা কি বলছে। শুধু তাই নয়, শেখ শাহজাহান জোর জবরদস্তি করে বিয়ে করার চেষ্টা করেছিলেন, সেই রকম মহিলারও বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরবো। বাচ্চা মেয়ে, হাঁটুর বয়সী মেয়ে, তাকে চেষ্টা করেছিল ব্ল্যাকমেল করা, তার সাথে বিয়ে করার চেষ্টা করেছিল। এই ধরনের নক্কারজনক ঘটনা সন্দেশখালীতে ঘটেছে এবং এই ভিডিওর অনেকগুলো ভিডিও আছে। আমরা যে ফুটেজগুলো দেখাচ্ছি দর্শক, সেগুলো অনেকগুলো ফুটেজ আছে, তার মধ্যে প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যম সেই ফুটেজগুলোকে তুলেছিলেন। আর কয়েকটি ফুটেজ আছে যেগুলো আমাদের কাছে সন্দেশখালী থেকে কেউ না কেউ পাঠিয়েছেন, যে ভিডিওগুলো সত্যাসত্য আমরা জানি না। তবে হ্যাঁ, একজন মহিলা যখন বলছেন ক্যামেরার সামনে, তার সম্মানটা অনেক বেশি, তাকে জবরদস্তি করা হয়েছে, জোর করা হয়েছে, তিনি যখন বলছেন, তখন ঘটনাটা না হয়ে থাকলে তিনি ক্যামেরার সামনে এইভাবে বলবেন না। দর্শক আসুন আমরা ক্যামেরা অন ক্যামেরায় সন্দেশখালীর মানুষ, পুরুষ মহিলা, তারা কি বলছেন আপনাদের সামনে তুলে ধরছি পরপর ছোট্ট ছোট্ট বেশ কয়েকটা ভিডিও দেখুন। ও বাবা, পুলিশের কথা বলো না কেন, পুলিশরা আমাদের কথা নেয় না। ফিরে আসে, যখন আসবে তখন দেখা যাবে, আসলে দেখবো, তখন আসুক ফিরে, তারপরে ব্যবস্থা করা হবে। এটা উনি ধরাটা না দিয়ে এই সমস্যাগুলো উনিই বের করে এনেছে। পরবর্তীকালে উনি যদি ফিরে আসেন, আমাদের উপরে আক্রমণটা আরো বেশি হতে পারে। এরপর যে কি হবে মা, তা বলবেন কেননা ওর ফেরিতে আমরা অনেক আছি মা। ওদের ভাই গোষ্ঠী, যে মুসখালি ধামাই বেড মুজুর, ওদের ভাই গোষ্ঠী বিরাট, কেন ওরা ওই ও বাবা, পুলিশের কথা বলো না কেন, পুলিশরা আমাদের কথা নেয় না। নেয় না কেন, কি বলে? পুলিশরা আমাদের কথা শোনে না, ওদের কথা শুনে, ওদের কথা শুনে আমাদের কথা নেয় না মা। যেভাবে মানে ওনার অ্যাটিটিউড টিভিতে দেখলাম, বা ওনার যে মানে চলার ভঙ্গি, সেটা যেন খুব একটা ভালো লাগেনি আমাদের। মানে অ্যারেস্ট হওয়ার পরে কোথাও অনুশোচনা হবে বা কোথাও একটা হবে যে আমি ভুল করেছি, সেটাকে না করে প্রাধান্য না দিয়ে উনি ওনার মানে এতেই মানে চলছেন। সেটা যেন আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তীকালে উনি যদি ফিরে আসেন, আমাদের উপরে আক্রমণটা আরো বেশি হতে পারে। শাহজাহান গ্রেপ্তার হয়েছে, তাই দেখতে এসছি বাড়ি থেকে সবাই। আমি অনেক আগে আসতাম, বলি সাংবাদিকের সামনে যাবো, আমি সব বলবো। তা আমার বাড়ি থেকে বলে কি, এখন মুখ খুলিস নিয়ে, কেননা ওরা যে মুহূর্তে গাছের ভিড়ে ওর বন্ধু বাহিনী আছে, বেরিয়ে এসে হামলা করবে, তখন আমাদের আর বাঁচার উপায় থাকবে না। সেই জন্য ওই ভাঙাতুস খেলো। মানে কেন এত রাগ, কেন রাগ কেন, ঘেরে লিস্ট টাকা দেয় না, চাইতে গেলে বলে শাহজাহানের কাছে যাও। কিন্তু এখানে যে দুজন গুন্ডা বাহিনী ছিল, তারাই গ্রেপ্তার হয়েছে আর শাহজাহান গ্রেপ্তার হয়েছে, এতে আমরা খুব সন্তুষ্ট। কতটা নিশ্চিন্ত লাগছে? বিশাল নিশ্চিন্ত লাগছে, এখন কোনো ভয় নেই।
ওর জন্য দেশটা একদম জ্বলে গেল। ওর জন্য একটা পেপার দেন, আমফানে অত বড় ঝড় হলো, আমার ঘর ক্ষতি হয়ে গেছে, একটা টাকা দেয়নি, আমফানের একটা টাকা পাইনি, বুলবুলের টাকা ঘরে ছবি করে নিয়ে গেছে, আমার ওর লোকের ছবি তুলে নিয়ে গেছে, তো টাকা দেয়নি তো মানুষ। শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে, আপাতত মানুষ একটু খুশি বোধ করছে। ভয় আছে যে এরপর ভয় তো বলতে ভয় তো মানুষের আছেই, ভয় তো আছে। যদি শাহজাহান ছাড়া পেয়ে যায় তখন কি হবে সেটা মানুষ সবসময় তার বাঁচার জন্য তার উপায় বের করবে, বাঁচতে তো হবে। এত আন্দোলন এত বহিঃপ্রকাশ হতো না। উনি যদি ইডি যেদিন প্রথম আসে সেদিন যদি উনি নর্মালি ধরা দিতেন, এটা উনি ধরাটা না দিয়ে এই সমস্যাগুলো উনিই বের করে এনেছেন। এর জন্য সাধারণ মানুষ দায়ী না, উনি নিজেই দায়ী। কি চাইছেন এখন? চাইছি ও আইনত আইন যেভাবে মানে শাস্তি দেবে ওনার সেইভাবে শাস্তি হোক। আমরা তো আর শাস্তির কামনা করলে সেইভাবে তো ওনার শাস্তি হবে না, আইন আইনের পথে চলবে। যখন আমার সাথে এরকমই করতো আচরণটা, হ্যাঁ আমি মানে কি বলবো, যে ভাইয়া দেখেন পাও ধরতাম, কানতাম, তাও আমার ছাড়তো না। কত কি তোরই করতে হইব, তোরই করতে হইব, আর তুই আমার হাতে এত সহজে মুক্তি পাবি না, এই লেগে তো তোর দেয় সই নিছি, তোর ফাঁসানের লেগা এই কথা বলতো। আর যদি এই করতাম যে ছাড়ে না নি করেন, মারতো আমার ওই অবস্থায়। পরিচয়টা হয়েছে আমি আর আমার বান্ধবী ফোন দিছে, ফোন দিয়ে আমারে আমার বান্ধবীরে বলে তোমরা দুই বান্ধবী আমার বাসায় আসো, তোমাদের চাকরির বিষয়ে কথা বলবো। আর আমি বলতেছি যে মানে ওই বাসায় আসলাম, যে আসার পরে আমার বান্ধবী বলতেছে আর আমারে যে একটা সরকারি চাকরি পাইতে হইলে 16-17 লাখ টাকা লাগে, আর আমি তোমারে 3-4 লাখ টাকার মধ্যে চাকরিটা পাওয়াই দিমু। এই কথা বলার পরে আর আমি বলছি আমার তো লাগবো না, আমি তো বাহিরে চলে যাবো। বলে যে বাহিরে যে যাইবা ওই লোক আমার কাছে আসছে, ভালো লোক, তুমি যাই ভালো জায়গায় থাকতে পারবা, ভালোইতে থাকতে পারবা, তোমার কোনো ক্ষতি হইব না, ওই লোক আমার কাছে আসছে। এই কথা বলার পরে বলছে তুমি আমার ছোট বোনের মতো, তোমার কি ভালো জায়গায় পাঠাবো না, তোমার কি খারাপ জায়গায় দিমু। তারপরে বলতেছে যে তুমি যে পাসপোর্ট করতে দিছো, ওই যে মেডিকেল করতে হয়, বিদেশ গেলে কত ঝামেলা আসছে না, দৌড়াদৌড়ি কাগজপাতি নিয়ে, তোমরা আমাদের পাশে রুম নাও, তাইলে তোমার লেগে সুবিধা হইব, গাড়ি ভাড়া বাইচা থাকবো, আর মানে দৌড়াদৌড়ি প্রতিদিন এটাই হইব না। পরে উনি আবার ওর দোকানেরটায় যে ছেলে আছে কালাম করে নাম, ওইটা হলো শয়তান 1 নাম্বার। ওরা সব এগুলো ওদের ষড়যন্ত্র, আমি তো জানতাম না, আমি তো বুঝতাম না যে এরকম করে আমারে ফাঁসাইব। ওই ছেলে আমার সাদে নিয়ে ডাইকা বলতেছে আপু আপনি ওনারে বিয়ে করে ফালান। পরে একদিন হঠাৎ করে আমার আম্মু বাসায় নাই, আর আমরা নিচতলায় থাকতাম, এই পাশে 2টা ভাড়াটা থাকতো আর এই পাশে আমরা, তো ওই পাশে রুমের ওনারাও ছিল না, আর আমার আম্মু বাসায় ছিল না। ওই টাইমে উনি আমার ডাইকা নিছে ওনার রুমে, বলে শুনা যাও, কথা শুনা যাও। পরে আমি ওনার রুমে গেছি, বলে বসো, তা উনি খাটে বসে, আমি সোফায় বসে আসছি। আমি বলতেছে আমার কথাগুলো মন দিয়ে শুনো। ঠিক আছে ভাইয়া তাহলে বলেন। বলতেছে তুমি আমার বিয়ে করো, আমার জেনে যা আছে সব কিছু তোমার দিয়ে দিমু। আমি বলছি ভাইয়া দেখেন আমি বিয়ের দরকার নেই, আমি বাহিরে যে আমার নিজেরটা নিজে আমি করবো, কারোটা দিয়ে আমার করার দরকার নেই। এই কথা বলার পরে উনি আমার গায়ে হাত দিছে, আমার সাথে খারাপ আচরণ শুরু করছে। তো আমি বলছি যে আপনি বলছিলেন যে আমি আপনার ছোট বোনের মতো, আপনি বিদেশ পাঠাইবেন, আমার এই কথা বললে যে আনলেন, বিয়ের প্রস্তাব দিলেন, আমি রাজি হইলাম না, এখন আপনি আমার সাথে এরকম করতেছেন কিলিগা? আপনি আগেই বলতেন যে আপনি আমার বিয়ে করবেন, এত কিছু দিবেন, তাহলে আমরা যখন জুড়েন ছিলাম তখনই বলতেন, তাহলে আমরা ওইভাবে আসতাম এই জায়গায়। তো বলে কি যে কখনোই আটকে রাখা যায় না, ছোট থেকেই ও মেধা ছিল। আর বাবার মৃত্যুতে তো প্রচণ্ডভাবে মানে ওরা আঘাত পেয়েছে, তারপরেও এত প্রতিকূলতার মধ্যে তারপরে আমাদের উপর যা অত্যাচার হয়েছে, আমরা ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, আমরা সর্বস্ব হারা হয়েছি, তারপরেও ছেলে মানে খাতা কলমে জবাব দিয়ে বুঝিয়ে দিয়েছে যে গুলি বন্দুক অস্ত্র দিয়ে মানুষকে আটকে রাখা যায় না, মেধাকে বিশেষ করে আটকে রাখা যায় না। দিদি ছেলের কি হওয়ার স্বপ্ন? ছেলের মানে ইউপিএসসি দিয়ে আইপিএস অফিসার হওয়ার স্বপ্ন। আইপিএস অফিসার হয়ে ছেলে কি এই বদমাশ গুন্ডাদের এই 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 সমাজ অপরাধীদের দূরে সরাতে চায়? সেদিন যে দৃশ্যটা আমি দেখেছিলাম চোখের সামনে, যে মানে 2019-এর 8ই জুন যেদিন এই ঘটনা ঘটেছিল, আমার স্বামীকে নৃশংসভাবে এবং আরও 2 বিজেপি কর্মীকে নৃশংসভাবে প্রকাশ্য দিবালোকে খুন করা হয়েছিল, সেদিন পুলিশ প্রশাসন, পুলিশের বড় বড় উচ্চপদস্থ আধিকারিকরা আমার বাড়ির সামনে দাঁড়িয়েছিল, কিন্তু 3 জন মানুষকে, নিরীহ মানুষকে হত্যা করলো এই সন্ত্রাসবাদী শাহজাহানের
শাহজাহানরা, কিন্তু কেউ রক্ষা করলো না, একজনকেও বাঁচাতে পারলো না। একজনের বডিও আজও পর্যন্ত একজনের বডি পাওয়া যায়নি। তাই ছেলে সেদিন দেখেছিল যে পুলিশ সামনে দাঁড়িয়ে থেকে বাবার হত্যা। তো সেখান থেকেই মোটামুটি একটা প্রতিজ্ঞা জেদ এসেছিল যে আমি বড় হয়ে বড় উচ্চপদস্থ অফিসার হতে চাই এবং আইপিএস অফিসার হতে চাই। তাই ওর প্রথম থেকেই স্বপ্ন ছিল যে ইউপিএসসি পড়বে, তার জন্য আর্টস নিয়েই এইচএসে 483 নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে। দিদি একটা কথা বলুন, কয়েকদিন আগে আমরা দেখলাম সন্দেশখালী থেকে এত অস্ত্র উদ্ধার হলো, আপনি বলছিলেন, আমাকে ফোন করেছিলেন যে এই অস্ত্র দিয়েই কিন্তু মারা হয়েছিল আপনার স্বামীকে। ছেলের উপর এগুলো নিশ্চয়ই প্রভাব ফেলেছে, কিন্তু জেদটাই কি আটকেছে ছেলেকে? হ্যাঁ, জেদটাই সব থেকে বেশি করে কাজ করেছে। আর প্রথম থেকে ও মেধা ছিল, ছোট থেকেই হাটগাছি শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠে পড়াশোনা করত এবং প্রত্যেক বছরই প্রত্যেক ক্লাসে ও ফার্স্ট হতো। দিদি আপনার স্বামী চলে গেছেন, আমি প্রশ্ন করতেও আমার আটকাচ্ছে মনে। অর্থের একটা তো সমস্যা ছিল, সেখান থেকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে সে পড়াশোনা করেছে। আপনি হয়তো সকলের মতন 10টা-12টা টিউশন ওকে দিতে পারতেন না, সেইখানে যে ও পারলো, ও পারলো। আমি তো সকলের মতন, আমার তো সেই আর্থিক কোনো অবস্থা ছিলই না, আর আমাকে তো সর্বহারা করেছে। কারণ আমার বাড়ি ছেড়েছে, আমার দোকান ভাঙচুর করেছে, ঘর বাড়ি ভাঙচুর করেছে। আপনারা সবাই টিভির মাধ্যমে দেখেছেন। আমার যেটুকু জলকর করতাম সেটাও 21 সালে বিধানসভা ভোটের পরে লুট করে নেওয়া হয়েছিল। তারপরে সব কিছু ছেড়ে আমাকে সর্বহারা, আর্থিকভাবে তো শেষ, আর স্বামী হারিয়েছি, সব দিক থেকে আমি সর্বহারা। একেবারে ভিটে বাড়ি ছেড়ে একদম কলকাতার বুকে এসে আমি একটা ভাড়া বাড়িতে থাকি। আর বিশেষ করে এই জায়গায় দাঁড়িয়ে বলবো, মহারাজরা ওকে অনেকটা সাহায্য করেছে পড়াশুনোর ক্ষেত্রে, কারণ আমি আর 10 জনের মতন ওকে ভালো কোনো টিউশন দিতে পারিনি। সেই জায়গা থেকে আজকে ছেলে। আর একটা যেটা আমি বলবো, এসটি/এসসি কমিশন থেকে ওকে অনেক সাহায্য করেছে। দিদি আপনি এই যে ভাড়া বাড়িতে থাকছেন, আপনার ছেলে ভালো রেজাল্ট করলো, কিন্তু এখনও কিন্তু আপনাদের দাবিটা পূরণ হলো না। শাহজাহান কিন্তু শাস্তি পায়নি, আপনারা কি সেই প্রত্যাশা রাখছেন? হ্যাঁ, আমি তো এখনো পর্যন্ত এখনো পর্যন্ত শেখ শাহজাহান তো শাস্তি পায়নি, এবং এখনো পর্যন্ত দেখছি যে বারে বারে ওকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে বিভিন্নভাবে, বিভিন্ন সেটিং অপারেশান, কোথায় কোনো বিভিন্ন ভিডিও ভাইরাল করছে এই সময়, বিভিন্ন কিছু মিথ্যে অভিযোগ নিয়ে ভিডিও তৈরি করে সেই ভিডিও দেখানো হচ্ছে। কিন্তু আমি মহামান্য বিচারপতি হাইকোর্টের কাছে যে সিবিআই তদন্তের জন্য আমি আবেদন করেছি, আমি সবসময় আশা রাখছি যে সিবিআই তদন্ত হয়ে যেন শাস্তি পায় এবং শেখ শাহজাহানের যেন ফাঁসি হয়, কাদের মোল্লার ফাঁসি হয়। দিদি একটা জিনিস দেখুন, এই ভিডিও এই পক্ষ ওই পক্ষ বার করতে পারে, ভিডিও ভাইরাল হতে পারে, কিন্তু খুনটা তো মিথ্যে হয়ে যায় না। সেটাই, বিভিন্ন ভিডিও নিয়ে বলছে যে এই হয়েছে, ওই হয়েছে, এটা সাজানো ঘটনা, এটা মিথ্যে ঘটনা, এটা টাকার জন্য হয়েছে। কিন্তু খুন তো কোনো দিন মিথ্যে হয় না, কারণ খুনে রক্তের দাগ লেগে গেছে, যে রক্তের দাগ কখনো মুছে দিতে পারবে না। আর আমাদের মতন নিরীহ মানুষরা সবাই এর একটা স্মৃতিতে দাগ টেনে গেছে। আমার মাথার সিঁদুরটা মুছে গেছে, আমার জীবন থেকে লাল রঙটা মুছে গেছে, এটা তো আর কোনো দিন দিয়ে আর পূরণ করতে পারবে না। দিদি আমার মনে পড়ছে, দিদি আপনার সঙ্গে যখন কথা হচ্ছিল, যখন শাহজাহান অ্যারেস্ট হয়নি, তখন শাহজাহান অ্যারেস্ট হয়নি, এখানেই কথা হচ্ছিল, আপনি চোখের জল ফেলছিলেন। আজকেও সেই একই পরিস্থিতি, হয়তো একটু আনন্দ, ছেলে এত ভালো রেজাল্ট করেছে। ছেলে আমি ছেলে যে ওর বাবা থাকলে অনেক বেশি খুশি হতো। আর আমরা দুজনেই পরিশ্রম করে, প্রথম থেকে আমাদের স্বপ্ন ছিল ছেলেদেরকে ভালো কোনো ভালো, ওরা যেন জীবনে প্রতিষ্ঠিত হতে পারে শিক্ষার মাধ্যমে, আর মানুষের পাশে দাঁড়াতে পারে, সমাজের কাজ করতে পারে। কারণ ওর বাবা মানুষের পাশে দাঁড়াতো, গরিব নিরীহ মেহনতি মানুষের পাশে দাঁড়াতো, সমাজের কাজ করতো। এবং আজকের আমার আনন্দ হচ্ছে ঠিকই যে ছেলে আজকের ভালো রেজাল্ট করেছে বলে, কিন্তু আমি আজকের ওর বাবা যদি থাকতো খুবই ভালো লাগতো, সে যদি পাশে থাকতো আরও বেশি আনন্দ হতো। কিন্তু আজকের পাশে নেই, কারণ এই সন্ত্রাসবাদীরা তাকে নৃশংসভাবে মেরে দিয়েছে। সেই কষ্টটা আজও আমার আনন্দের সঙ্গে সঙ্গে ওই কষ্টটাও আমাকে বিশেষভাবে কাঁদিয়ে তুলছে। আমার চোখের জল, মুখের হাসির থেকে চোখের জলটাই বেশি চলে আসছে। দর্শক দেখলেন আপনারা, এই ভিডিওগুলো দেখে কি মনে হচ্ছে যে তারা মিথ্যে কথা বলছে? আমরা যে ভিডিওগুলো দেখালাম, আমরা যে ফুটেজগুলো দেখালাম, দেখে কি মনে হচ্ছে যে শেখ শাহজাহানের সন্দেশখালীতে কিচ্ছু ঘটেনি? অভিষেক ব্যানার্জি একটা লুকিয়ে চুরিয়ে ভিডিও বানিয়ে
জাল ভিডিও বানিয়ে সেই ভিডিও প্রেস কনফারেন্সে দেখিয়ে দিলে মানুষ বিশ্বাস করে যাবে যে অভিষেক ব্যানার্জি সত্যি বলছেন। যদিও তিনি সত্যি কথা বলেন না, এটা প্রমাণিত। তিনি, তার পিসি, তার দল তৃণমূল কংগ্রেস, পুরো দলটা মিথ্যে কথা বলে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে, প্রত্যেকটা সময়। সেখানে দাঁড়িয়ে তারা যে ভিডিওগুলো আনছে, না কোনো প্রেসের কাছে, না কোনো প্রেস সেখানে ছিল, শুধুমাত্র নিজেরাই নিজেদের মতন করে বানিয়ে নিয়ে এসে সেই ভিডিও মার্কেটে ছেড়ে তারপর একের পর এক বক্তব্য রাখছেন তৃণমূলীরা। সেখানে অভিষেক ব্যানার্জিও আছেন। এই হচ্ছে বাংলার বর্তমান পরিস্থিতি দর্শক। শুধু তাই নয়, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা হুমকি দিচ্ছেন। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অনেক প্রতিনিধিরা এসেছিলেন সন্দেশখালীতে। তারা সমস্ত কিছু রিপোর্ট নিয়ে, সেই রিপোর্ট নিয়ে গিয়ে জমা করেছেন এবং সেখানে তারা বলছেন যে হ্যাঁ, সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে সেটা অমানবিক। এখন তৃণমূলীরা বলছেন যে এই রিপোর্ট সব বানানো, পয়সা দিয়ে তৈরি হয়েছে। আসলে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে যে দলটা চলছে তৃণমূল কংগ্রেস, এই পুরো দলটা পয়সা ছাড়া কিছু বোঝে না। এরা সব সময় যা করে পয়সার মাধ্যমেই করে এবং এটা কিন্তু বাংলার মানুষ বুঝতে পেরেছে। আর তাই আমরা দেখলাম গতকাল শতাব্দীর যে জনসভা, সেই জনসভাতে লোক হয়নি। অভিষেক ব্যানার্জি যখন বক্তব্য রাখছেন, ভার্চুয়াল বক্তব্য, তখন গুটি কয়েক মাত্র যারা তৃণমূলীরা তারা বসেছিলেন, বাকি কেউ শুনছিলেন না তার বক্তব্য। এর থেকে পরিষ্কার যে অভিষেক ব্যানার্জিকে বাংলার মানুষ ধরে ফেলেছেন, বুঝে গেছেন যে তিনি অ্যাকচুয়ালি কি। দর্শক, আমরা আপনাদের সামনে বেশ কয়েকটা ভিডিও তুলে ধরলাম এবং যুক্তিপূর্ণভাবে বোঝাবার চেষ্টা করলাম যে অভিষেক ব্যানার্জি ঠিক বলছে না সন্দেশখালীর মা, ভাইয়েরা, দাদারা তারা ঠিক বলছেন। কারা ঠিক, বিচার করার দায়িত্ব আপনাদের। আপনারা বিচার করবেন এবং আপনারা আপনাদের রায় আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন এবং দেখতে থাকবেন সংবাদ আবির্ভাব। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।